দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভাই বোনেদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এবার আমি শুরু করতে চলেছি 2020 সালের পিওয়াইকিউ ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ যারা 2019 সাল দেখেছো যে আমাদের কিন্তু বেশিরভাগ প্রশ্নে কি হচ্ছে, এখন রিপিট হচ্ছে। তাহলে পিওয়াইকিউ ভিডিওতে কি লাভ? একটা কথা বলছি, তোমরা সমস্ত প্রশ্ন কমন পেতে চলেছো, শুধু ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং নোট ডাউন করতে থাকো। ঠিক আছে, চলো শুরু করছি। প্রথম প্রশ্ন 2020 সালের প্রথম প্রশ্ন রয়েছে যে লোগোস শব্দটির অর্থ হলো, লোগোস শব্দটি, লজিক শব্দটি এসছে গ্রিক শব্দ লোগোস থেকে, আর এই লোগোস শব্দটার অর্থ হচ্ছে চিন্তা। আমরা দ্বাদশ শ্রেণীর বইয়ের শুরুতেই প্রথম অধ্যায় লজিক, সেই লজিক শব্দের এটা অর্থ। তারপরে এই লজিক শব্দটাকে ল্যাটিন ভাষায় বলা হয় লজিক। কি বলা হয়? লজিকে। এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। বৈধ অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। ঠিক তো? একদমই ঠিক। কেমন করে? কারণ অবৈধ হওয়ার একটাই ক্ষেত্র, টি সমান সমান এফ, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু বৈধ হয়, তাই না? কি বলেছে? যে বৈধ অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন। বৈধতার প্রশ্নটি জড়িত হল। বৈধতার প্রশ্ন কাদের সাথে জড়িত থাকে? বাক্যের সঙ্গে নয়, বচনের সঙ্গে তো থাকবেই না, সিদ্ধান্তের সঙ্গে নয়। কারণ বাক্যের সঙ্গে আর বচনের সঙ্গে কি থাকে? সত্য মিথ্যা জড়িত থাকে। আর সিদ্ধান্তের সঙ্গে তো একদমই নয়, তাহলে যুক্তির আকারের সঙ্গে। যদি যুক্তির আকার বৈধ হয় তাহলে কিন্তু যুক্তিটাও কি হয়? বৈধ হয়। তারপরে একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ, একটা বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ, নিরপেক্ষ বচনের কয়টি অংশ থাকে? আদর্শ নিরপেক্ষ বচনে 4টি অংশ। কি কি থাকে? পরিমাণক, পরিমাণক, সংযোজক, উদ্দেশ্য আর বিধেয়। এই 4টি অংশ কিন্তু থাকে, তাই না? ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন রয়েছে শর্ত অনুযায়ী বচন কত প্রকার বা 2 প্রকার। কি কি? শর্ত অনুযায়ী বচন 2 প্রকার। আমরা জানি একটা হচ্ছে নিরপেক্ষ বচন আর একটা হচ্ছে সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচনে যে বচনে কোনো শর্তের উপর দাঁড়িয়ে থাকে না, নিরপেক্ষ বচন বলা হয়। আর যেটি কি থাকে? শর্তের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে হচ্ছে নিরপেক্ষ আর সাপেক্ষ। কোথায়? এইগুলো তো হবে না, কারণ এই যে প্রাকল্পিক বৈকল্পিক কিন্তু সাপেক্ষ বচনেরই অংশ, তাই না? আর সামান্য সদর্থক বচন, নয়ার্থক বচন এইটা নয়। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয়, তবে সামান্য বচনটি সত্যমূল্য কি হবে? তুমি নিয়ম ভুলে গেছো, ছেড়ে দাও, ছক আঁকো। ঠিক আছে, ছকটা যখন আঁকবে, দেখো ছকটা আমি এখানে এঁকে দেখাচ্ছি, এ ই আই ও। ঠিক আছে, ঘর করে নাও। দেখো টি 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 এফ এফ এফ। এটা 1 মিনিটও লাগবে না তোমাদের রাখতে, এঁকে নেবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সুযোগ একদমই কম। ঠিক আছে, ডি ডি ডি। দেখো কি বলেছে? অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয়। অসম বিরোধিতা কাদের কাদের মধ্যে হয়? অসম বিরোধিতা হয় এ আর আই এর মধ্যে, আর হচ্ছে ই আর ও বচনের মধ্যে, তাই না? তাহলে বিশেষ বচনটি কি বলেছে? বিশেষ বচনটি যদি সত্য হয়, বিশেষ বচন দেখো বলেছে বিশেষ বচনটি যদি সত্য হয়, তাহলে বিশেষ বচন কি? এই দুটো বচন তাহলে সত্য। তাহলে সত্য হলে কি বলে সামান্য বচনগুলো কি হবে? তাহলে দেখো আই বচন, তাহলে সত্যের ঘরে যাই। আই বচন, আই বচন, আই বচন কোথায় গেল? আই বচন সত্য, তাহলে আই বচনের সাথে এই বচন কি হবে? অনিশ্চিত। তারপরে দেখো ও বচনকে যদি সত্য ধরি, ও বচন সত্য কোথায়? ও বচন সত্য, তাহলে এই বচন কি হচ্ছে? অনিশ্চিত। ব্যাস, উত্তর হবে নিশ্চিত। একদম বের করে করে করবে। পরের প্রশ্ন, বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট নয়ার্থক বচনের সত্যমূল্য কি হবে? কি বলেছে? বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন, সামান্য সদর্থক বচন কোনটি? এ, তাই না? আর কি বলেছে? একই উদ্দেশ্য উদ্দেশ্য বিধেয় বিশেষ নয়ার্থক বচন, বিশেষ নয়ার্থক বচন কোনটাকে বলা হয়? বিশেষ নয়ার্থক বচন হচ্ছে ও, তাই না? বিশেষ নয়ার্থক বচন কি? ও। তাহলে এ বচন যদি সত্য হয়, তাহলে কি হবে? ও বচনটা কি হবে? দেখো এ বচন সত্য হলে ও বচন কি হবে? এ বচন সত্য, তাহলে ও বচন কি হবে? মিথ্যা। তাহলে উত্তর হবে মিথ্যা। একদম ওই এক ছক থেকে কিন্তু পরপর দুটো প্রশ্ন হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, ফেরিসন। ফেরিসন কি বলেছে? মূর্তিটি বৈধ হয়। কোনো কথাই হবে না, ছকটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ফেরিসন, তাই না? ফেরিসন কোন সংস্থানের বৈধ মূর্তি? দেখো ছকটা দেখে নাও।
ফেরিসন, ফেরিসন কোন সংস্থান? ফেরিসন হলো, দেখো ফেরিসন কোথায় আছে, এই যে ফেরিসন তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি। তৃতীয় সংস্থানে কয়টি মূর্তি রয়েছে? ডারাপ্টি, ডিসামিস, ডাটিসি, ফেরিসন, বোকার্ডো, ফিলাপটন। এই প্রত্যেকটা 19টি মূর্তি যে রয়েছে, এই 19টা মূর্তি দিয়েই কিন্তু তোমাদের 19টি প্রশ্ন আসে এইভাবে, যে কোনটা কোন সংস্থানের মূর্তি, কোন সংস্থানে কয়টি মূর্তি রয়েছে। ঠিক আছে, তাহলে কোন সংস্থান? তৃতীয় সংস্থান। দেখো এবার আমরা প্রশ্নে চলে যাই। তাহলে উত্তর কি হবে? তৃতীয়। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এই যে তৃতীয় সংস্থান। কোন সংস্থান? তৃতীয় সংস্থান। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে যে যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায় সংস্থানটি হলো। খুবই সুন্দর বলেছে যে আমরা জানি সংস্থান এঁকে নেই, তাহলে সংস্থান যদি এঁকে নেই, দেখো এখানে এস থাকে, এখানে পি থাকে, আর বলে দিয়েছে যে হেতুপদটা কোথায় থাকবে? উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্যের স্থানে, তার মানে এখানে থাকবে। কোথায় থাকবে? এখানে থাকবে। তাহলে এখানে এম, এখানেও এম, এখানে এস, এখানে পি, তাই না? তাহলে এটা কোন সংস্থান? কোন সংস্থান এটা? আমরা ওই সংস্থানগুলো এঁকে নিই। এটা কি? প্রথম সংস্থান, তাই না? এটা দ্বিতীয় সংস্থান, এটা তৃতীয় সংস্থান, আর চতুর্থ সংস্থান কি? আমাদের এইভাবে মনে রাখতে পারি। প্রথম সংস্থান হচ্ছে উল্টো জেড, তারপরে উল্টো ব্র্যাকেট, তারপরে সোজা ব্র্যাকেট, সোজা জেড। তাহলে এটা হবে কোন সংস্থান? তৃতীয় সংস্থান। উত্তর হবে কি? তৃতীয় সংস্থান। চারটা সংস্থান, দেখো কিছুক্ষণ আগেই তোমাদেরকে ওই ছকটা দেখে বললাম যে সংস্থানগুলো আসতে পারে। তারপরে এভাবে কিন্তু তোমাদের অন্য প্রশ্নগুলো হতে পারে যে হেতুপদ বিধেয়ের স্থানে রয়েছে, তাহলে কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। যদি বলে হেতুপদ প্রধান আশ্রয়বাক্যে রয়েছে কি কি বলে সাধ্য আশ্রয়বাক্যে রয়েছে উদ্দেশ্য স্থানে, এবং পক্ষ আশ্রয়বাক্যে রয়েছে বিধেয়ের স্থানে, তাহলে কোন সংস্থান? বা চতুর্থ সংস্থানটা এইভাবে আলোচনা করে দিতে পারে। এইভাবে কিন্তু প্রশ্ন হয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, যদি পি তাহলে কিউ, কিউ নয় পি নয়। এই যুক্তিটি আকারটি হলো যদি তাহলে থাকলেই আমাদের দুটো মূর্তির মধ্যে আসতে পারে, একটা হচ্ছে এমপি, একটা হচ্ছে এমটি। ডি এটাও হবে না, এটাও হবে না, তাই না? তাহলে এমপির ক্ষেত্রে এমপি রুলসটা আমরা লিখে নিই, তাহলে বুঝে যাবো এমপি রুলস কি। পি হর্ষ কিউ, পি দেন কিউ। তাহলে এমপির রুলসে কিন্তু কোথাও কি নেই? নট নেই। আর এমটির রুলসে তাহলে কি হবে? এটা উত্তর এমটি। এমটিতে আবার কি আছে? নট রয়েছে। যদি পি তাহলে কিউ, কিউ নয়, নট কিউ, নট পি। কারণ আমাদের এমটি রুলসটা কি, কি করতে হবে? প্রথমে কিন্তু আমাদের অনুগকে অস্বীকার করে তারপরে পূর্বকে অস্বীকার করতে হবে, না হলে কি আমাদের একটা দোষ হয়ে যাবে, পূর্বক অস্বীকার জনিত, যদি পূর্বকে আগে অস্বীকার করা হয়। পরের প্রশ্ন দেখো, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? ভালো কথা, আমরা বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে দেখেছি যে হয় অথবা দিয়ে হয়, আর হয় অথবা যুক্ত বচনটি হচ্ছে কি? বৈকল্পিক বচন। তাহলে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে। রাম কি করেনি? আসেনি, সুতরাং শ্যাম আসবে। দেখো এই অপ্রধান আশ্রয়পকার সিদ্ধান্তে কোথাও কিন্তু হয় অথবা নেই, শুধু প্রথমটা। তাহলে প্রধান আশ্রয়, এটা প্রধান আশ্রয়পক, এটা অপ্রধান আশ্রয়পক, এটা সিদ্ধান্ত। তাহলে প্রধান আশ্রয় বাক্যটাই হচ্ছে কি? কি? প্রাকল্পিক বচন। তাহলে প্রধান আশ্রয় বাক্য হবে উত্তর। ঠিক আছে, এইভাবে বের করে করে তোমরা একদম 100% কনফার্মে করবে উত্তর। পরের প্রশ্ন দেখো, আমাদের কি আছে? বুলীয় ভাষ্য থেকে আছে সকল অয়েস হয় অপি, এটা বুলীয় ভাষ্য বের করো। তাহলে এ বচনে বুলীয় ভাষ্য কি? প্রত্যেকটা বচনে বুলীয় ভাষ্য বলো। এ বচনে হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0, তারপরে হচ্ছে ই বচন কি? এস পি ইকুয়াল টু 0, আই বচন কি? আই বচন হচ্ছে এস পি নট ইকুয়াল টু 0, আর ও বচন কি? এস পি বার নট ইকুয়াল টু 0। এটা তাহলে প্রথমে আমাকে এটা এ বচন সকল হয় আছে, এ বচনে বুলীয় ভাষ্য আমি লিখে নিলাম এস পি বার ইকুয়াল টু 0। তারপরে এটা দেখো দুটোতেই অ আছে, আছে না? দুটোতেই অ আছে, আছে তো? তাহলে দুটোতেই আবার বার বসিয়ে দাও, কিন্তু এখানে বারবার বসে গেলে কি হয়? কাটা যায়। তাহলে এস বার পি ইকুয়াল টু 0। তাহলে এস বার পি কোথায় আছে? দেখো এস বার পি ইকুয়াল টু 0, এস বার পি, এস বার, এই দেখো বারটার নিচে নেমে গেছে, এস বার পি ইকুয়াল টু 0। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, পারবে, বুলীয় ভাষ্য বের করাও তোমরা পারবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে কোন ছাত্র নয় অকবি। এটা ভেদচিত্র করো, খুবই সহজ। আগে প্রথমে কি করো? এটার বুলীয় ভাষ্য বের করো। বুলীয় ভাষ্য এটা কোন বচন আছে? কোনো নয়, তার মানে ও বচনে বুলীয় ভাষ্য কি? ও বচনে বুলীয় ভাষ্য হলো এস পি বার নট ইকুয়াল টু 0। তারপরে এই বচনটার বের করো, এই বচনটার বুলীয় ভাষ্য কি হবে? তাহলে আমরা দেখো
এখানে এটাকে যদি এস ধরি, এটাকে পি, পির সামনে কি আছে, অ আছে, তার মানে পির উপরে আবার বার, তাহলে এস যা আছে তাই, পির উপরে দুটো বার হয়ে গেলে কি হয়ে যাবে, কাটা যাবে, তাহলে এস পি নট ইকুয়াল টু 0 হবে এটার ভেন চিত্র, এই উক্ত বচনটার ভেন চিত্র, সরি বুলীয় ভাষ্য। এবার ভেন চিত্র করি, দুটো বৃত্ত নেব, তাই না, দুটো বৃত্ত নেওয়ার পরে এখানে এস আছে, পি নেই, এখানে এস পি দুজনেই আছে, এখানে এসও নেই, এস নেই, এখানে পি আছে, আর বাইরে এই বৃত্ত বর্গক্ষেত্রটা করে দেওয়ার পর এখানে এসও নেই, পিও নেই, তাই না, এটা আমরা জানি। তার বলেছে এস পি নট ইকুয়াল টু 0, নট থাকা মানে ক্রস চিহ্ন, তাহলে এস পির ঘর কোনটা দেখো, এস পি ঘর মাঝখানে নট, ঠিক আছে, একদম সোজা, একদম সোজা 7টা প্রশ্ন। পরের প্রশ্ন, পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হয়। ভেলের সূত্র কি, ভেলের সূত্র হলো এফ এফ এ এফ ভেল এফ এ এফ হয়, মানে কি, ভেল বৈকল্পিক বচন, তাই না, বৈকল্পিক বচনের ক্ষেত্রে দুটি বিকল্পই যখন মিথ্যা হয় তখনই বচনটা কি হয়, মিথ্যা হয়। তাহলে কি কোথায় আছে দেখো, পিউ মিথ্যা কিউ মিথ্যা, কোথায় আছে দেখো, এই যে দেখো বি নাম্বার। যদি পি মিথ্যা হয় এবং কিউ মিথ্যা হয় তাহলে কিন্তু পুরো যৌগিক বচনটা কি হবে, মিথ্যা হবে। এভাবে আমরা যদি সূত্রগুলোকে মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের উত্তর করা আরও সহজ হবে, তাই না। খেলা চলবে যদি না বৃষ্টি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বারবার এরকম ধরনের প্রশ্ন আসছে এখন। তাহলে খেলা চলবে যদি না বৃষ্টি হয়, এখানে যদি অংশটাকে আগে নিয়ে আসো, যদি না বৃষ্টি হয় তাহলে খেলা হবে। তাহলে আমি যদি এখানে করছি, দেখো এদিকে দেখো কি আছে, খেলা চলবে যদি না বৃষ্টি হয়, তাহলে যদি অংশটাকে আগে নিয়ে যাই, বৃষ্টি সমান সমান রেন, আর লিখলাম, ঠিক আছে, নট রেন, না বৃষ্টি হয় তাহলে কি নট রেন, তারপরে তাহলে খেলা চলবে, যদি তোমার জন্য হর্ষ, চলবে ম্যাচ, এই যে এটা দেখো কোন অপশনে রয়েছে, নট আর হর্ষ, এই দেখো এই নাম্বারটাই উত্তর। আচ্ছা, এইভাবে তোমাদের বের করতে হবে। বলছে যে যৌগিক বচনের সত্য সারণীর কতিপয় দৃষ্টান্ত, কতিপয় মানে কিছু কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য, আর এবং কিছু কিছু নিবেশন দৃষ্টান্ত কি মিথ্যা হয়, তাহলে কি হবে, তাহলে আমরা জানি যদি নিবেশন দৃষ্টান্তগুলো সবগুলোই সত্য হয় তাহলে কিন্তু শত সত্য, যদি নিবেশন দৃষ্টান্তগুলো কি হয়, সবগুলোই মিথ্যা হয় তাহলে কিন্তু কি হবে, তাহলে অবশ্যই কি দাঁড়াবে, শত মিথ্যা, আর যদি কিছু কিছু সত্য কিছু কিছু মিথ্যা হয় তাহলে হচ্ছে আপতিক। আমরা এটা জানি, জানি তো, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে আমাদের, আরোহ যুক্তির বৈশিষ্ট্য সূচক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত। এই অনুমানের সিদ্ধান্তটা কি করে বলতো, এই অনুমানের আরোহ অনুমানের সিদ্ধান্তের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আরোহ অনুমানের সিদ্ধান্ত কি করে, সিদ্ধান্তটা আশ্রয় বাক্যকে অতিক্রম করে চলে যায়। দেখো এটা কোথাও আছে, এই যে দেখো আশ্রয় বাক্যকে অতিক্রম করে চলে যায় সিদ্ধান্তটা, ঠিক আছে। আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, একদমই নয়, একটি বিশেষ বচন একদমই নয়, কোনোটি হবে নয়, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে, কিছুক্ষণ আগে আমি বললাম উপমা যুক্তির ক্ষেত্রে, তাই না, উপমা যুক্তির ক্ষেত্রে কি রয়েছে, উপমা যুক্তির ক্ষেত্রে কিন্তু সাদৃশ্য রয়েছে, আর সাদৃশ্যের প্রাসঙ্গিকতাই হচ্ছে এই উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড। আর যখন প্রাসঙ্গিকতা কি হবে, সাদৃশ্য যখন প্রাসঙ্গিক হবে তখন সেটা ভালো উপমা যুক্তি, আর যখন সাদৃশ্য কি হবে অপ্রাসঙ্গিক হবে তখন সেটা মন্দ উপমা যুক্তি। অপ্রাসঙ্গিক বলেছে তাহলে কি হবে মন্দ, আর যদি প্রাসঙ্গিক বলতো তাহলে হয়ে যেত ভালো, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো পরের প্রশ্ন, আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হই, একটা বিশেষ সত্য থেকে কিন্তু আরেকটা বিশেষ সত্যে যাই, এটা রিপিট প্রশ্ন, উপমা যুক্তি, কোন কোন যুক্তি, উপমা যুক্তি, উপমা যুক্তি বিশেষ বিশেষ সত্য থেকে বিশেষ বিশেষ সত্যতে উপনীত হই। পরের প্রশ্ন, বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হলো, বস্তুর অবিনশ্বরতার সূত্র এটা কে দিয়েছেন, এটা গার্ভেজ রিডের প্রদত্ত। গার্ভেজ রিড যখন পরিমাণগত লক্ষণ দেন, তার যে পরিমাণগত লক্ষণের ভিত্তি হচ্ছে বৈজ্ঞানিক দুটি সূত্র, সেটা হচ্ছে বস্তুর অবিনশ্বরতার সূত্র আর হচ্ছে শক্তির অবিনশ্বরতার সূত্র। কারণ কি বলা হয়েছে, বস্তু অবিনশ্বর মানে কি, বস্তুর বিনাশ নেই এবং শক্তিরও কি নেই, বিনাশ নেই, এটা কি কারণের পরিমাণগত লক্ষণ, কিসের উপরে, কারণের পরিমাণগত লক্ষণের উপরে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, সব বেশিরভাগ সব বলা যায় সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের রিপিট প্রশ্ন, তাহলে পিওয়াইকিউ করে যাও, তোমাদের সব প্রশ্নই কমন পাবে। এক কারণবাদকে সমর্থন করেন, এক কারণবাদকে কে সমর্থন করেন, কপি, তাই না। আর আমাদের বাদবাকি দার্শনিকগুলোর কথা কিন্তু আমরা এখানে খুবই কম পেয়েছি, তাই না, বহু কারণবাদ অধ্যায় পড়তে গিয়ে এই প্রশ্নটা পেয়েছিলাম, ঠিক আছে। এক কারণবাদ মতবাদটা কি, এক কারণবাদে বলা হয় একটি কার্য কি হবে, সর্বদাই একটি কারণ থেকে উৎপন্ন হবে, ঠিক আছে, এটি হচ্ছে এক কারণবাদ, এটা কে বলেছে, কপি বলেছে। পরের প্রশ্ন দেখো, ড্যাশের মতে কারণ হলো সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি, মিল বলেছেন, এই কথাটি কে বলেছেন, মিল বলেছেন, মিল করেছে, কারণ হলো শর্তের সমষ্টি, সেই শর্তগুলো কি কি, সদর্থক আর নয়ার্থক, সদর্থক আর নয়ার্থক শর্ত মিলেই কি করে কারণ তৈরি হয়, ঠিক আছে, গেল।
পরের প্রশ্ন মিলের ড্যাশ পদ্ধতির কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়, পরিমাণের দিক থেকে বিচার করা হয়। আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম যে পূর্ববর্তী ঘটনা A1 A2 A3 এইভাবে বাড়ছে, ঠিক আছে, A1 A2 A3 এইভাবে বাড়ছে, সেটাকে কি বলা হয়? পরিমাণগত দিক। কি বলা হয়? পরিমাণগত দিক, তাই না? তাহলে কোন পদ্ধতি দেখেছিলাম? সহপরিবর্তন পদ্ধতি। কোন পদ্ধতিতে? সহপরিবর্তন। অন্যয় পদ্ধতিতে আমরা মিল পাই, অন্যয় ব্যতিরিকে মিল অমিল দুটোই পাই, আর ব্যতিরিকিতে অমিল পাবো আর বাদ দেওয়ার কথা পাবো, ঠিক আছে। তারপরে যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন, খুবই সহজ প্রশ্ন, একদম পাতি প্রশ্ন। কোন যুক্তিবিজ্ঞানী আরোহী পদ্ধতি, আরোহমূলক পরীক্ষামূলক যে পদ্ধতিগুলো সেগুলোকে প্রবর্তন করেছেন? আর আমরা জানি তার নামেই আমাদের অধ্যায়টা রয়েছে, মিল, জন স্টুয়ার্ট মিল, ঠিক আছে। দেখো পরে আর প্রশ্ন রয়েছে কিনা, না একদমই নয়। দেখো তাহলে এই ছিল তোমাদের 2020 সালের এমসিকিউ প্রশ্ন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো। আর তোমরা এইটুকু শিওর যে তোমরা সমস্ত এমসিকিউ প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছে, সমস্ত এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবেই পাবেই পাবেই, ঠিক আছে। তাহলে বন্ধুদেরকে সহযোগিতা করো দেখার জন্য, আর অবশ্যই দ্য ডিজিটাল এডুকেশনের সঙ্গে জুড়ে থাকো, ঠিক আছে। থ্যাংক ইউ।